সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পলিটেকনিক ইনস্টিটিউট গদামারি খুলনা কর্তৃক আয়োজিত এই অনলাইন ক্লাসে তোমাদের সুস্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আহমেদ, জুনিয়র ইন্সট্রাক্টর টেকনিক্যাল। আজ আমি তোমাদের বেসিক ইলেকট্রিসিটির প্রথম অধ্যায়ের ইলেকট্রিসিটি এবং এর প্রকৃতি সম্পর্কে আলোচনা করব। আলোচ্য বিষয়বস্তু হচ্ছে পরমাণুর গঠন এবং পরিমাপক যন্ত্রসমূহ। আমরা সকলেই জানি পরমাণু যদি আমরা বিশ্লেষণ করি, পরম শব্দের অর্থ হচ্ছে অত্যন্ত, অণু মানে হচ্ছে ক্ষুদ্র, অর্থাৎ পরমাণু মানে হচ্ছে অত্যন্ত ক্ষুদ্র অংশ। তাহলে এই পরমাণু গঠিত হয় তিনটি স্থায়ী মৌলিক কণিকা দ্বারা। গত ক্লাসে আমি তোমাদের তিনটি স্থায়ী মৌলিক কণিকার নাম বলেছিলাম এবং তাদের প্রকৃতি সম্পর্কে আলোচনা করা হয়েছিল। আশা করি তোমরা বিষয়টি ভালোভাবে দেখছো এবং বোঝার চেষ্টা করছো। সেই তিনটি মৌলিক কণিকা হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এখন ইলেকট্রন যে নিউক্লিয়াস থাকে, সেই নিউক্লিয়াসের বাইরে অবস্থান করে। প্রোটন এবং নিউট্রন এটি নিউক্লিয়াসের অভ্যন্তরে অবস্থান করে। তোমরা বিষয়টি একটু খেয়াল করো। এই হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন, এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। আর এর বাইরে যে কক্ষপথটা থাকে, সেই কক্ষপথে ইলেকট্রন অবস্থান করে। তাহলে এখানে কি অবস্থান করবে? ইলেকট্রন অবস্থান করবে। আর এই পি দ্বারা আমি যেটি বোঝানো হচ্ছি সেটা হচ্ছে প্রোটন। পি হচ্ছে প্রোটন আর এন হচ্ছে তাহলে প্রথমে বুঝলাম যে প্রোটন এবং নিউট্রন এটা অবস্থান করে নিউক্লিয়াসের এই যে অভ্যন্তরে অবস্থান করে প্রোটন এবং নিউট্রন, আর ইলেকট্রনটা অবস্থান করে এই কক্ষপথের বাইরে, সে পরিভ্রমণশীল হয়ে থাকে। এখন কথা হচ্ছে যে আমরা যে মৌল জানি, কতগুলো মৌল আবিষ্কৃত হয়েছে? এখনো পর্যন্ত 118টি মৌল আবিষ্কৃত হয়েছে। এখন সকল মৌল কিন্তু বিদ্যুৎ সুপরিবাহী নয়। এখন বিদ্যুৎ পরিবাহী যেগুলো আছে, অ্যালুমিনিয়াম আছে, কপার আছে, এই দুটো মৌল নিয়ে আমরা আজকে তার পারমাণবিক গঠন সম্পর্কে জানতে পারব। এখন কথা হচ্ছে এই যে কক্ষপথ বলা হয়েছে, এখানে আমি কয়টা ইলেকট্রন রাখতে পারবো? আমি যদি বলি প্রথম কক্ষপথ, এরপরে এইভাবে যদি আরেকটি কক্ষপথ আঁকে, তারপরে আরো কক্ষপথ আঁকা হয়, তাহলে এই কক্ষপথগুলোতে কয়টি ইলেকট্রন থাকতে পারবে? প্রথম কক্ষপথে কি আমি 8টা ইলেকট্রন রাখবো নাকি 2টা ইলেকট্রন রাখবো? প্রশ্ন। দ্বিতীয় কক্ষপথে একইভাবে। এই কক্ষপথের ইলেকট্রন থাকার সূত্র হচ্ছে 2n²। কোনো কক্ষপথে ইলেকট্রন থাকার সূত্র, কোনো কক্ষপথে ইলেকট্রন থাকার সূত্র হচ্ছে 2n²।
কোনো কক্ষপথে ইলেকট্রন থাকার সূত্র হচ্ছে 2n²। এখন nটা কি হচ্ছে কক্ষপথের সংখ্যা। যদি n = 1 হয় তাহলে প্রথম কক্ষপথ নির্দেশ করবে, n = যদি 2 হয় তাহলে দ্বিতীয় কক্ষপথ নির্দেশ করবে। এইভাবে এটা প্রথম কক্ষপথ, এটা দ্বিতীয় কক্ষপথ, এভাবে তৃতীয় কক্ষপথ, এভাবে যে কয়টা কক্ষপথের আমার প্রয়োজন হবে আমার পারমাণবিক যে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা সেই কয়টা কক্ষপথ আমরা এখানে নিয়ে আসব। প্রথমে যদি আমি n = প্রথম কক্ষপথ ধরি, প্রথম কক্ষপথ কয়টা ইলেকট্রন থাকতে পারবে? প্রথম কক্ষপথ n = 1, তাহলে ইলেকট্রন থাকবে কয়টা? ইলেকট্রনের সংখ্যা কয়টা হবে? যেহেতু সূত্রটা খেয়াল করো 2n², তার মানে কি 2 × n কত ধরা আছে? 1 ধরা আছে। তাহলে এখানে যেটি হবে সেটি হচ্ছে দুইটি ইলেকট্রন থাকতে পারবে। এরপরে দ্বিতীয় কক্ষপথে আসি। দ্বিতীয় কক্ষপথ n = 2, তাহলে কয়টা ইলেকট্রন থাকতে পারবে? 2 × 2n², তাহলে খেয়াল করো 2 কাটলাম, আর 2 × 2 = 4, 4 × 2 = 8, 8টি ইলেকট্রন থাকতে পারবে দ্বিতীয় কক্ষপথে। এরপরে তৃতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকতে পারবে? তৃতীয় কক্ষপথ n = 3, তাহলে 2 × 3n², তাহলে 3 × 3 = 9, 9 × 2 = 18টি। এরপরে যদি চতুর্থ কক্ষপথ হয়, তাহলে n = 4, 2 × তাহলে 4 × 16, 16 × 2 = 32টি। এই যে কোন কক্ষপথে ইলেকট্রন থাকার সূত্র হচ্ছে 2n²। আমাদের মনে রাখতে হবে যে বিষয়টি, সেটি হচ্ছে যে প্রথম কক্ষপথ যদি বলা হয় তাহলে কয়টি ইলেকট্রন থাকতে পারবে? 2টি, দ্বিতীয় কক্ষপথে 8টি, তৃতীয় কক্ষপথে 18টি এবং চতুর্থ কক্ষপথে 32টি ইলেকট্রন থাকতে পারবে। এই ইলেকট্রন সংখ্যা আমাদের মনে রাখতে হবে যে প্রথম কক্ষপথে কয়টি থাকতে পারবে? 2টি, দ্বিতীয় কক্ষপথে 8টি, আর তৃতীয় কক্ষপথে 18টি এবং চতুর্থ কক্ষপথে 32টি। এই ছিল কোন কক্ষপথে ইলেকট্রন থাকার জন্য সূত্র। তাহলে এখন যদি অ্যালুমিনিয়াম যে মৌলটি আছে এর পারমাণবিক গঠন যদি দেখতে চাই তাহলে কেমন হবে? প্রথমে বলছি প্রোটন এবং নিউট্রন থাকবে কোথায়? নিউক্লিয়াসে। এখানে প্রোটন এবং নিউট্রন, অর্থাৎ ওই যে সংখ্যাটা সেটাই হচ্ছে যে পারমাণবিক যে সংখ্যাটা সেটি হচ্ছে প্রোটন এবং নিউট্রনের যোগফল। আর ইলেকট্রনগুলো হচ্ছে এই যে বাইরের কক্ষপথে যেটি অবস্থান করতেছে সেটি হচ্ছে তার এই ইলেকট্রনগুলোকে আমরা কি করব? এখানে দেখাবো। তাহলে আমরা অ্যালুমিনিয়াম পরমাণুর ক্ষেত্রে যে মৌলটি আছে সে ইলেকট্রন বিন্যাসটি দেখব। খেয়াল করো অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে যে পারমাণবিক সংখ্যাটি আছে সেটি হচ্ছে 13। তাহলে এখানে থাকবে নিউক্লিয়াস, প্রোটন প্লাস নিউট্রন। এটি হচ্ছে আমার প্রথম কক্ষপথ। এরপরে এটি হচ্ছে দ্বিতীয় কক্ষপথ, এটি হচ্ছে তৃতীয় কক্ষপথ। এটি করতেছি অ্যালুমিনিয়াম, এর প্রতীক হচ্ছে Al, এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 13। তাহলে
প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকতে পারবে? দুইটা। প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকতে পারবে? দুইটা। তাহলে এখানে যদি প্রথম কক্ষপথে আমরা দুইটা ইলেকট্রন এরকম দেখাই, এই একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন, দুইটা ইলেকট্রন, তাহলে আমার মোট সংখ্যা ছিল কত? 13। তার থেকে আমি দুইটা এইখানে অবস্থা, দুইটা এখানে ইনপুট করছি, তাহলে বাকি থাকে কয়টা? 11টি। বাকি থাকে 11টি। এরপরে দ্বিতীয় কক্ষপথটি দেখব। তাহলে দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন কয়টা থাকতে পারবে? 8টি। তাহলে 8টা ইলেকট্রন আমরা দিই। এই ইলেকট্রন দুইটা, এইখানে দুইটা, 4টা, এইখানে দুইটা, 6টা, এখানে দুইটা, 8টা। তাহলে অলরেডি দুইটা দিছি আর এই 8টা, 8 আর 2 10। তাহলে এখান থেকে যদি 8টা আমি আবার মাইনাস করে দিই, যেহেতু আমার এখানে 8টা দেওয়া হয়েছে, তাহলে এখানে পাবো 3টা। তৃতীয় কক্ষপথে খেয়াল করো, তৃতীয় কক্ষপথে আমরা ইলেকট্রন কয়টা দিতে পারবো? 18টি। কিন্তু আমার অবশিষ্ট রয়েছে কয়টি? এইটা হচ্ছে প্রথম কক্ষপথে ইলেকট্রন সংখ্যা। প্রথম কক্ষপথে এইটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ, এটি হচ্ছে তৃতীয় কক্ষপথ। তাহলে তৃতীয় কক্ষপথে কিন্তু সূত্র অনুসারে 18টি ইলেকট্রন থাকতে পারে, কিন্তু আমার অবশিষ্ট আছে কয়টি? 3টি। তাহলে এই 3টি অবশিষ্টটা তৃতীয় কক্ষপথে দিতে হবে। কিন্তু কথা হচ্ছে যে তৃতীয় কক্ষপথে কপারের ক্ষেত্রে আমরা এটা খেয়াল করব, যদি 32, তৃতীয় কক্ষপথে 18টি থাকতে পারবে, কিন্তু আমার ইলেকট্রন সংখ্যা যদি থাকে 19টি, তাহলে কি 19টি তো আমার তৃতীয় কক্ষপথে রাখতে পারবো না। সে তোমরা কি করবো? একটা ইলেকট্রন চতুর্থ কক্ষপথে অবস্থান করবে। তাহলে তৃতীয় কক্ষপথে 18টা থাকতে পারে, কিন্তু আমার 18টি তো নাই। আছে কয়টা? আমার তৃতীয় কক্ষপথে 3টি ইলেকট্রন আছে। তাহলে 18-র বেশি আমরা ইলেকট্রন নিতে পারবো না। আর 18-র নিচে যে কয়টা বা 18টি যদি থাকে, তাহলে তৃতীয় কক্ষপথে অবস্থান করতে পারবে। তাহলে এখানে আমরা যেটি করব সেটি হচ্ছে 3টা ইলেকট্রন নিব। এই হচ্ছে একটি, এইখানে একটি, একসাথে দুইটাও দেওয়া যায়, আর এইখানে মোট 3টি। তাহলে খেয়াল করো, এটাই হচ্ছে অ্যালুমিনিয়ামের পারমাণবিক গঠন। খেয়াল করো, এখানে 1টা 2টা এইভাবে মোট দ্বিতীয় কক্ষপথে ছিল কয়টা? 8টা। 8 আর 2 কয়টা হচ্ছে? 10। আর তৃতীয় কক্ষপথে কয়টা? 13টা। তার মানে প্রথম কক্ষপথে আমরা ইলেকট্রন সংখ্যা, প্রথম কক্ষপথ কয়টা থাকছে? 2টি। দ্বিতীয় কক্ষপথে আমি কয়টা পাচ্ছি? দ্বিতীয় কক্ষপথে 8টি। তৃতীয় কক্ষপথে 3টি। তাহলে মোট 13টি। এই যে আমার অ্যালুমিনিয়ামের যে পারমাণবিক যে সংখ্যা ছিল সেটি কত ছিল? 13 ছিল। এবং খেয়াল করো, এটা হলো অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে। এখন আমি যদি বলি কপারের ক্ষেত্রে কত হবে? কপারের পারমাণবিক সংখ্যা হচ্ছে 29। তাহলে এই 29 যে ইলেকট্রন সংখ্যা আছে সেটি এখানে স্থাপন করতে হবে। তাহলে এখন এই অ্যালুমিনিয়ামের পরিবর্তে আমরা দেখব কপার। তাহলে কপার দেখি, কপার হচ্ছে কত? 29। খেয়াল করো, এখানে কিন্তু প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন আমি এখানে দিলাম আগের মতোই। এরপরে দ্বিতীয় কক্ষপথেও 8টা ইলেকট্রন দিলাম। কিন্তু খেয়াল করো, এখানে যেহেতু মোট ছিল কত আমার? 29। তাহলে এই যে 29 আমি এখানে লিখলাম। এরপরে তাহলে আমার থাকলো কত? 29 থেকে 27। এরপরে যেটি থাকবে সেটি হচ্ছে 8, যেহেতু আমি 8টা ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে দিতে পারবো। তাহলে আর বাকি থাকে কয়টা? খেয়াল করো, এই
17, তাহলে আমার 9 হাতে আমার 1, তাহলে থাকে কয়টা? 19টি। তৃতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকতেছে? 19টি। কিন্তু আমরা তো জানি তৃতীয় কক্ষপথে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন রাখতে পারবো? 18টি। তাহলে 18টার বেশি তো দেওয়া সম্ভব না, তাই না? তাহলে এখানে আমরা 18টি দিয়ে দিই। এখানে 2টা দিলাম, এখানেও 2টা দিলাম, এখানে 2টা, এইভাবে 4 দুগুণে 8টা। এখন তো আমার 5টা দিতে হবে, আর যদি 10টা, তাহলে এইভাবে দেখতে একটু ভালো দেখায় সেইভাবে এই গুণাগুণি দিলাম, এই গুণাগুণি এবং তাহলে মোট খেয়াল করো কত জোড়া হচ্ছে? 9 দুগুণে তো 18 জানি, খেয়াল করো তো 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 9 দুগুণে কত হলো? 18। তাহলে এইখানে কিন্তু 18 তৃতীয় কক্ষপথে 18টি দিলাম, তাহলে বাকি থেকে কয়টা? একটা। তাহলে এটা কোথায় যাবে? চতুর্থ কক্ষপথে যাবে, চতুর্থ কক্ষপথে। তাহলে চতুর্থ কক্ষপথ একটি, কিন্তু চতুর্থ কক্ষপথে কয়টা থাকতে পারবে? 32টি। কিন্তু আমার চতুর্থ কক্ষপথে অবশিষ্ট আছে যে কভার বানানো, সেখানে কিন্তু আমার আর একটি আছে। তাহলে কি করতে হবে? ওই একটি চতুর্থ কক্ষপথে অবস্থান করাতে হবে। তাহলে এই আমার হচ্ছে চতুর্থ কক্ষপথ। তাহলে এইখানে যদি আরেকটি দিয়ে দিই, তাহলে খেয়াল করো তো প্রথম কক্ষপথে কয়টা ছিল? প্রথমের ক্ষেত্রে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে, এখন যদি আমরা কপারের ক্ষেত্রে করতে চাই, তাহলে প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টি, তৃতীয় কক্ষপথে 18টি, তারপরে চতুর্থ কক্ষপথ কপারের জন্য, কপার থেকে কিন্তু চতুর্থ কক্ষপথ শুরু হয়েছে, তাহলে এখানে হচ্ছে একটি। তাহলে খেয়াল করো তো 8 আর 9 আর 8 17, 17 আর 2 19, 7 আর 1 2, এই মোট 19টি ইলেকট্রন সে রাখতে পারবে। তাহলে আমাদের যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে এই যে অ্যালুমিনিয়াম এবং কপার, এই দুটি হচ্ছে খুব ইম্পর্টেন্ট, মানে একটি কিন্তু পরীক্ষায় তোমাদের আসবে। এইভাবে যদি আরো তোমাদের দেওয়া হয় সিলিকন আছে, নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, হ্যাঁ, এইগুলা কিন্তু আমাদের যেহেতু ইলেকট্রিসিটির জন্য, বিদ্যুতের জন্য এই দুটি হচ্ছে কপার এবং অ্যালুমিনিয়াম, এটি ইম্পর্টেন্ট। তাহলে প্রথম কক্ষপথের ক্ষেত্রে 2টি ইলেকট্রন ছিল, দ্বিতীয় কক্ষপথে কপার পাউন্ডের জন্য 8টি, তৃতীয় কক্ষপথের জন্য আমরা জানি সর্বোচ্চ 18টি ইলেকট্রন থাকতে পারে, এবং চতুর্থ কক্ষপথে সর্বোচ্চ 32টি ইলেকট্রন থাকতে পারবে। কিন্তু এইখানে আমরা কি করেছি? এই যে একটা ইলেকট্রন সর্বোচ্চ সে আর আছে তার কপারের জন্য, তাহলে সর্বশেষ কক্ষপথে চতুর্থ কক্ষপথে একটা ইলেকট্রন দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কিন্তু আরো একটা যে নাম বললাম অক্সিজেন, সিলিকন, আরো একটি মৌল আছে, তো আমাকে এইগুলো কিন্তু আমাদের প্রয়োজন পড়তেছে না। 2টা পরমাণু মৌল এখানে যে রয়েছে, একটা হচ্ছে তোমার কপার আর একটা হচ্ছে অ্যালুমিনিয়াম, এই দুটোই হচ্ছে তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এখন আসি এর পরবর্তী যে আলোচনার বিষয়বস্তু, পরিমাপক যন্ত্রসমূহ। আমরা সাধারণত 3টা বেসিক জিনিস নিয়ে এখানে একটু আলোচনা করব, এরপর আরও অনেক কিছু আছে, কিন্তু তোমাদের 3টা জিনিস কি বলবো পুরো মগজ বা মাথার ভিতর রাখতে হবে, বেশি না, 3টা জিনিস। একটা হচ্ছে কারেন্ট, একটি হচ্ছে ভোল্টেজ, আর একটা হচ্ছে রেজিস্ট্যান্স। এখন কারেন্টের ক্ষেত্রে আমরা কি জানি? কারেন্ট কি? কারেন্ট মানে হচ্ছে প্রবাহ। এখন প্রশ্ন হচ্ছে কিসের প্রবাহ? আমরা কিন্তু কারেন্টই বলি, এখন কিসের প্রবাহ? অবশ্যই কেন আমি এই ইলেকট্রন বিন্যাসটা করালাম, কারণ এই যে ইলেকট্রন শেষ কক্ষপথে একটা ইলেকট্রন, তাহলে সহজেই সে এই ইলেকট্রনটা প্রবাহিত হতে পারবে। আর একটা বিষয় তোমাদের একটু বলে রাখি সংক্ষেপে, সেটি হচ্ছে যে রসায়নের অষ্টক নিয়ম আছে, অক্টেট। এই অক্টেট যদি সে পূরণ করে
তাহলে সে স্থিতিশীল হয়। কিন্তু অক্টেট যদি সে পূরণ না করে, যদি লাস্টের কক্ষপথে 3টা, যেমন কপারের ক্ষেত্রে, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে ছিল, এইখানে যে একটা ছিল, এই যে লাস্টে মানে বাইরের কক্ষপথে যে ইলেকট্রন থাকে তাকে আবার বলা হয় ব্যালেন্স ইলেকট্রন। ঠিক আছে, এই ব্যালেন্স ইলেকট্রনগুলো সে কিন্তু ওই ইলেকট্রিসিটি বা আমরা যেটা প্রবাহ বলতেছি, বিদ্যুৎ প্রবাহ, এই ইলেকট্রন প্রবাহের হারকেই বলা হচ্ছে কারেন্ট। তাহলে খেয়াল করো, কারেন্টকে আমরা কি দ্বারা প্রকাশ করব? আমি এইটা একটু মুছে নিই। কারেন্টকে আমরা I দ্বারা প্রকাশ করব। I বলছিলাম যে কোনো ইলেকট্রনের প্রবাহ হার মানে কি, সময় না? তাহলে এই Q/T, ইলেকট্রন প্রবাহের হারকে বলা হচ্ছে কারেন্ট। তাহলে এই কারেন্টের আগে পরিমাপক যন্ত্রসমূহ, তার আগে আমি কিছু বিষয় তোমাদের আলোচনা করতেছি তোমাদের বোঝার সুবিধার্থে। তাহলে এইটা যদি হয় কারেন্ট, তাহলে এর একক হচ্ছে অ্যাম্পিয়ার। একক কি? অ্যাম্পিয়ার। একক অ্যাম্পিয়ার। ভোল্টেজের ক্ষেত্রে W/Q, অর্থাৎ এই যে কিউ, এটা হচ্ছে চার্জ, অর্থাৎ 1 কুলম্ব চার্জকে যে পরিমাণ কাজ সম্পাদিত হবে সেটা হচ্ছে ভোল্টেজ। সাধারণত আমরা জানি যে ভোল্টেজের সংজ্ঞা হচ্ছে, ভোল্টেজ মানে হচ্ছে চাপ। এখন কিসের চাপ? বিদ্যুৎ প্রবাহ যে হয় তখন একটা চাপ অনুভূত হয়। কিন্তু গাণিতিকভাবে যদি সংজ্ঞা দিতে চায় তাহলে অবশ্যই কি করতে হবে, যে 1 কুলম্ব চার্জকে মানে যে পরিমাণ 1 কুলম্ব চার্জ যে পরিমাণ কাজ সম্পাদিত হবে। ঠিক আছে, এটি হচ্ছে আমার ভোল্টেজ। তাহলে ভোল্টেজের একক হচ্ছে কি? ভোল্ট। তাহলে এর একক অ্যাম্পিয়ারকে এ দ্বারা দিলাম, এখানে বি দ্বারা দিলাম, পরিমাপ যন্ত্রটা বোঝানোর জন্য। এরপর হচ্ছে রেজিস্ট্যান্স। সাধারণভাবে সংজ্ঞা দিতে গেলে আমরা এটি বলি রেজিস্ট্যান্স মানে হচ্ছে বাধা, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহের যে বাধাটা সেটি হচ্ছে রেজিস্ট্যান্স। এখন খেয়াল করো, বিদ্যুৎ প্রবাহের বাধা বলতেছি, কিন্তু এর পরবর্তীতে এটি আসবে, তোমরা বুঝতে পারো ওহমের সূত্র। সেখান থেকে সাধারণত আমরা এটি বলতে পারি R = V/I। ঠিক আছে, এটা জাস্ট একটু মনে রাখার জন্য। এই যদি আমরা গাণিতিকভাবে সংখ্যাগুলো বলি তাহলে এভাবে বলতে হবে। আচ্ছা, এর একক কি? ওহম। একে এই একটু গোল, আগে প্রথমে একটু গোল করতে গিয়ে না করে এইভাবে ডাক দেওয়া, এটাই হচ্ছে ওহম। কারণ এই বিজ্ঞানী জর্জ সাইমন ওহম এই ওহমের সূত্রটি আবিষ্কার করছেন, সেজন্য রেজিস্ট্যান্স এটি কিন্তু মূলত ওহমের সূত্র থেকে এই R = V/I আসছে। তাহলে খেয়াল করো তো, পরিমাপক যন্ত্র এতক্ষণ আমি যা বুঝালাম, অ্যাম্পিয়ারের সাধারণত পুরোটা নিয়ে না নিয়ে আমি শুধু এটা নিব, এইটাও নিব, সব নিব। এখন অ্যাম্পিয়ারের এইটা নিব না, তাহলে যদি কারেন্ট পরিমাপ করি এই যন্ত্রের দ্বারা, সেটা হচ্ছে অ্যামিটার। পরিমাপক যন্ত্র সেটা হচ্ছে অ্যামিটার। যদি ভোল্টেজের যে এককটা ভোল্ট, তাহলে এখানে যে পরিমাপক যন্ত্রটা হবে সেটা হচ্ছে ভোল্ট মিটার। আর এই যে ওহম রেজিস্ট্যান্সের একক, তাহলে এটি হবে ওহম মিটার। ওহম। এই তিনটি মানে মূল যে পরিমাপক যন্ত্র, এছাড়া আরো অনেক পরিমাপক যন্ত্রসমূহ আছে, তবে এই তিনটি জিনিস কিন্তু খুবই স্মরণে রাখতে হবে, যে কোনো সময় এই তিনটি জিনিস প্রয়োজন হবে। এখন আরেকটা বিষয় বলি, এই যে সংযোগটা আমরা কোথায় সংযোগ করব? সংযোগটা হবে, এটা হবে সিরিজে, এটা হবে প্যারালালে, আর এটা হবে সিরিজের সংযোগ। এই ছিল আজকের আলোচ্য বিষয়বস্তু।
পরমাণুর গঠন সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং পরিমাপক যে যন্ত্রসমূহ আছে তিনটা বিষয়, তিনটা যে পরিমাপক যন্ত্র, একটা হচ্ছে কারেন্ট, একটা ভোল্টেজ এবং আরেকটা হচ্ছে রেজিস্ট্যান্স। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারছো। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।